অ্যাম্বুলেন্সে করে তো রোগীদের নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক সময় সে অ্যাম্বুলেন্সে রোগীরা মারা যায়। আজকে এমন একটা ঘটনা আপনাদের বলবো বন্ধুরা, যেখানে সেই অ্যাম্বুলেন্সে একটি পেশেন্ট মারা যায়, এবং সেই পেশেন্ট কিন্তু সাধারণ ছিল না, সে সুইসাইড অ্যাটেম্প করেছিল, আর তারপর রাস্তায় সে মারা গিয়েছিল। আর তারপর যে কি ঘটনা ঘটেছিল বন্ধুরা, আর যে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল তার সাথে পরবর্তীকালে যা ঘটনা ঘটেছিল, সেটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। এটি মেদিনীপুরের ঘটনা। মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে, কারণ সে প্রেমে ব্যর্থ হয়েছিল। তার সঙ্গে যার সম্পর্ক ছিল সে তাকে ঠকিয়েছিল, তাই সেই মেয়েটি বাবা মায়ের কথা না চিন্তা করে, না ভেবে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। মেয়েটি বিষ খেয়েছিল, বাড়ির কেউ জানতে পারেনি, কিন্তু পরে তার চিৎকার চেঁচামেচিতে, তার গোঙানিতে বাড়ির সবাই বুঝতে পেরেছিল, আর সাথে সাথেই তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পরে মেয়েটিকে ট্রান্সফার লিখে দেয়, আর তখন তারা অ্যাম্বুলেন্সে ফোন করে, আর সেখান থেকেই তাদের একটু দূরে একটা হসপিটাল, সেখানে ট্রান্সফার করা হয়। আর তারপর মেয়েটিকে নিয়ে সে অ্যাম্বুলেন্সে করে যাওয়া হয়, কিন্তু মাঝপথেই সে মেয়েটি মারা যায়। সারাটা রাস্তা কিন্তু মেয়েটি ঘুমিয়েছিল, কোনো কথা ঠিকমতো বলতে পারছিল না। এবং সেই অ্যাম্বুলেন্সের মধ্যে যারা যারা ছিল, বেশিজন কেউ ছিল না। সে অ্যাম্বুলেন্সের মধ্যে মেয়েটির মা ছিল, মেয়েটির দাদা ছিল এবং মেয়েটির বাবা ছিল, আর কেউই ছিল না। তারা সবাই তখন ভয়ে পেয়ে গিয়েছিল যে মেয়েটির কি হবে। এবং মেয়েটি যেভাবে গোঙাচ্ছিল আর যেভাবে মুখের আকৃতি করছিল, হয়তো কষ্টের জন্যই, সেটা স্বাভাবিকই, ভয় পাওয়ার মতোই। কিন্তু শেষমেশ সেই হসপিটালে পৌঁছতে তারা পারেনি, রাস্তায় মেয়েটি মারা গিয়েছিল। কিন্তু এই যে আগে যেখানে তারা ছিল না, যে হসপিটালে তাদের বাড়ির কাছাকাছি, সেখান থেকে অন্য একটা হসপিটাল, যেটা বড় হসপিটাল, সেখানে যেতে কিন্তু অনেক ফাঁকা জায়গা পড়ে, অনেক নিঝুম জায়গাও পড়ে। আর সেখানে কিন্তু এই মেয়েটি মারা গিয়েছিল। তারা সবাই চিৎকার করে উঠেছিল, আর সেই সময় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে পড়েছিল। সে বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে। অ্যাম্বুলেন্স যে চালাচ্ছিল তার বয়স খুব বেশি নয়, মোটামুটি 27-28 হবে। তখনও সে কিন্তু অবিবাহিত। তার বাড়িতে তার নিজের বোন ছিল এবং তার মা, বাড়িতে আর কেউই ছিল না। তখন সে ছেলেটি বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তখন সে সেখানে গাড়িটা দাঁড় করায় এবং পিছনে এসে এরকম দেখে যে সবাই কান্নাকাটি করছে। সেও তো অনেকদিন ধরেই এই লাইনে আছে, তাই অনেকটাই অভিজ্ঞতা তার। সে পালসটা চেক করে দেখলো যে সত্যি সে মারা গেছে। কিন্তু সেই সময় তো আর কিছু করার নেই, তখন তাদের হসপিটাল নিয়ে যেতেই হবে, এবং সেখানে যাওয়ার পরে পুলিশ কেস, মানে যা যা হওয়ার সেগুলো হবে। তো অ্যাম্বুলেন্সের ছেলেটি তখন বলে যে দেখুন, এখন এখান থেকে ফেরার আর পথ নেই, ফিরে আর কোথায় যাবেন, একেবারে হসপিটালে যাই, তারা দেখুক, তারপরে যা করার তারা করবে। তখন তারা কি আর কোনো কথা শোনার মতো সিচুয়েশনে ছিল না তো, কিন্তু তবুও কিছু করার নেই। তারা প্রচণ্ড কান্নাকাটি করছিল, প্রচণ্ড পরিমাণে। তারপর সেই ছেলেটি আবার নিজের জায়গায় ফিরে গেল আর গাড়ি চালানো শুরু করলো। কিন্তু যখন ছেলেটি প্রথম গাড়িটা স্টার্ট করবে, ঠিক সেই মুহূর্তে না ছেলেটির মনে হলো ছেলেটির পাশে এসে কেউ বসেছে। ছেলেটি এবার পাশে তাকালো, কিন্তু দেখলো সেখানে কেউ নেই। সত্যি বলতে ছেলেটি আমাকে যেটা বলল, ছেলেটি স্বয়ংই কিন্তু কথাটা আমাকে বলেছে, মানে এই ঘটনাটা আমাকে বলেছে। তো ছেলেটি বলছে যে আমি তো অনেক বছর ধরে এই লাইনে আছি, এরকম অভিজ্ঞতা কিন্তু আগেও হয়েছে, কিন্তু সেটা এইবারের মতো হয়নি। সরাসরি এরকম কিন্তু কখনোই হয়নি, এতটা ভয়ানক। এবং যে ঘটনা আমার জীবনটাকেই পুরো ওলটপালট করে রেখে দিয়েছিল। এর আগে আমার অ্যাম্বুলেন্সে অনেকেই মারা গিয়েছিল, এবং আমি সত্যি বলতে অনেক কিছু অনুভব করেছি। বাড়ি যাওয়ার পর আমি খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না। যেদিন এরকম হতো আর কি, সবসময় আর হতো না, কিন্তু মাঝে মাঝে আমার এরকম হতো। অ্যাম্বুলেন্সের ওই দাদাটা বলছে যে প্রথম প্রথম যখন এরকম সমস্যা হতো, তখন সে কিন্তু বাড়িতে এসে বলতো, মানে প্রথম প্রথম না বললেও পরে যখন সবাই বুঝতে পারতো যে কিছু একটা হয়েছে, তখন জিজ্ঞেস করলে কিন্তু সে বলতো যে মা, একটু ভয় ভয় আসলে লাগছে, একটু ভয় পেয়েছি, ও ঠিক আছে, ঠিক হয়ে যাবে। যখন দেখতো তার মা যে ছেলেটি ঠিক হচ্ছে না, খেতে পারছে না, মাঝে মাঝে জ্বর আসছে, তখন কিন্তু এই দাদার মা, মানে সেই জেঠিমা, দাদাকে নিয়ে তাদের একটু কাছেই, বেশি দূরে না, সেখানে নিয়ে গিয়েছিল, এবং একজন বয়স্ক দাদুর কাছ থেকে আর কি একটা
একটা তাবিজ নিয়ে এসেছিল। আর সত্যি বলতে পরবর্তীকালে ভয় পেলেও তেমন কোনো সমস্যা বেশি একটা হয়নি। আর এই যে আজকে যে ঘটনাটা দাদার সঙ্গে ঘটছে, বা সেই অ্যাম্বুলেন্সে একজন মারা গেছে, আত্মহত্যা যে করেছিল আর কি, যে মেয়েটি মারা গেছে, সেই দিন কিন্তু সেই দাদার হাতে সে তাবিজটা ছিল না। তার কিছুদিন আগেই কোনোভাবে তাবিজটা খুলে পড়ে গেছে, মানে কোথায় পড়েছে কিভাবে পড়েছে দাদা জানে না, পরে দেখেছে আর বাড়িতে কিছু বলেনি। আর সেই দিনই এরকম ঘটনা ঘটছে। দাদার কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেছে তার কাছে তাবিজ নেই, কারণ এর আগে যেহেতু অনেকবারই দাদা ভয় পেয়েছে, কিন্তু কিছু করার নেই, এটাই তার কাজ, অনেক কিছুই তার সাফার করতে হবে। আর সত্যি বলতে তার ভয় পাওয়ার একটা কারণ আছে, কারণ তার সঙ্গে এর আগে তেমন কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও ভয় সে পেয়েছে, কিন্তু তার যে সহকর্মীরা আছে যারা আরও অ্যাম্বুলেন্স চালায়, তাদের কিন্তু অনেক ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এমনকি একজনের সাথে তো ভয়ানক ঘটনাও ঘটে গিয়েছিল, মৃত্যুর মুখে পর্যন্ত সে পড়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ কোনোভাবে সে বেঁচে গিয়েছিল। তাই তার সত্যি কিন্তু ভয় লাগে। তো সেই মুহূর্তে যখন সে পাশে তাকালো, কাউকে দেখতে পেল না, তখন সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল। তবুও কিছু করার নেই, সে গাড়ি চালানো শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার গাড়িটা না, মানে খুব স্পিডে চলতে শুরু করলো। সে কোনো মতেই কন্ট্রোলে রাখতে পারছে না তার গাড়িকে। এদিকে পিছন থেকে সেই মেয়েটির দাদা তো কাঁদছেই, কিন্তু সে তো আর তেমন তার বাবার মতো কাঁদতে পারছে না, তার কষ্ট তো বলে বোঝানোর নয়। তো সেই মুহূর্তে সেই মেয়েটির দাদা বলে বসলো যে, কি ব্যাপার, জোরে চালাচ্ছ কেন এইভাবে? আমার বোন তো আর বেঁচে নেই, তাকে তো আর তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে না, তাহলে এরকম জোরে চালাচ্ছ কেন তুমি? কিন্তু ছেলেটি, দাদাটা বলতে পারছে না যে আমি চালাচ্ছি না, আমার গাড়িটা জোরে চলছে। তখন দাদা না খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়াটা স্বাভাবিক কিনা বলুন। দাদা ভাবছে যে তার ব্রেকটা কি ফেল হয়ে গেল, কোনো সমস্যা কি হবে, কিন্তু হঠাৎ করে ব্রেকটা প্রেস করতে করতে এমন জায়গায় হঠাৎ করে থেমে গেল যে সত্যি আরেকটু হলে সেই গাড়িটা উল্টেই পড়ে যেত। তখন মেয়েটির দাদা যখন গাড়িটা থামলো আর কি, মেয়েটির দাদা বাইরে বেরিয়ে সেরকম রেগে গেছে। প্রথমত রাগ তো রয়েছে, কষ্ট রয়েছে, আর তারপরে রাগটা আরও বেশি হচ্ছে। সেই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্সের দাদাকে এরকম বলছে যে, কি শুরু করেছো তুমি, কি হয়েছেটা কি? মানে যা বলার তাই বলল, কিন্তু দাদা কোনো উত্তর দিল না, কারণ জানে সেই দাদার মানে বোঝার মতো বা কিছু শোনার মতো পরিস্থিতি নেই। তাই সে তখন সরি বলে, ভুল হয়ে গেছে বলে আবার গাড়ি চালানো শুরু করলো। হসপিটালে পৌঁছবে তার কিছু আগে হঠাৎ করে এই দাদার মনে হলো, মানে তার হাত কেউ যেন স্পর্শ করেছে, কিন্তু কেউ পাশে নেই, কেউ সেখানে নেই, সবাই পিছনে রয়েছে, এবং সে স্পর্শটা পুরো ঠান্ডা। যেহেতু দাদা এইসবের সম্মুখীন একটু হলেও আগে হয়েছে, শুনেছে, দাদা বুঝতে পারলো যে স্পর্শ সাধারণ নয়, স্পর্শ সত্যি ওই আত্মার। এর আগে তো অনেক ঘটনা বলেছে যারা বুঝতে পারেনি যে এরকম কেন হচ্ছে, কিন্তু এই দাদা কিন্তু বুঝতে পেরেছিল যে কিছু একটা হচ্ছে, এবং সত্যি সেটা হলো। এখানে ভৌতিক ঘটনা শুরু হয়ে গেছে। দাদার সত্যি ভয় করতে শুরু করলো। তবুও সে গাড়ি চালিয়ে সেখানে উপস্থিত হলো, কিন্তু তারা তখন নিচে নেমে কান্নাকাটি করছে, তারপর যা প্রসিডিওর থাকে সেগুলো হচ্ছে। কিন্তু এদিকে সে দাদা তখন দাঁড়িয়ে রয়েছে, কারণ তাকে তখনও কেউ টাকা দেয়নি, আর টাকা চাইতেও সে পারছে না। কারণ যারা অ্যাম্বুলেন্স চালায় তারা কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয়, সত্যিই হয়, যে পেশেন্ট মারা গেলে সেই বাড়ির লোকজন সত্যি ভুলে যায়। আর হয়তো কারো দোষ দেওয়াটা ঠিক নয়, কারণ তারা যে সিচুয়েশনে থাকে না, সেই মুহূর্তে তাদের কিছু মনে থাকে না। আর এখানে তো এই মেয়েটির দূর সম্পর্কে কেউ আসেনি, সবাই নিজের লোক। যদি কেউ একজন দূর সম্পর্কে থাকে তারা কিন্তু এই পেমেন্টটা অনেক সময় করে দেয়, কিন্তু সেখানে সবাই ব্যস্ত রয়েছে, সবাই কান্নাকাটি করছে, এদিকে দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটি। কিন্তু অবাক করার বিষয় হলো, অনেকে শুনে হয়তো অবিশ্বাস করবেন, দাদা বলল, দাদা যেদিকে ফিরে তাকিয়েছিল আর কি, মানে হসপিটালের দিকে ফিরেই পেছন থেকে একটা মেয়ে 1 সেকেন্ডের জন্য কিছু একটা বলে চলে গেল সেখান থেকে, যে ভেতরে যান, টাকা নিয়ে আসুন। দাদা পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। অনেকেই আছে সেখানে, কিন্তু বুঝতে পারলো না যে কে এখানে তাকে এই কথাটা বলেছে। নিশ্চয়ই কেউ বললে সে দাঁড়িয়ে থাকতো সেখানে, সে পিছন ফিরে তাকে দেখতে পেত, কিন্তু কেউ ছিল না, এবং সেই কণ্ঠস্বর কিন্তু একটি মেয়েরই ছিল। অবাক হয়ে গেল। তবুও যে মেয়েটি তাকে এসে বলে গেল, যাকে সে দেখতে পেল না, তার কথা অনুযায়ী কিন্তু সেই দাদা ভেতরে গেল, এবং তাকে দেখার পরে সেই মেয়েটির দাদা কাঁদতে কাঁদতে এগিয়ে আসলো, এবং তাকে কিন্তু পেমেন্টটা করে দিল। সত্যি তার খুব খারাপ লাগছিল। অবশ্য অভ্যেস হয়ে গেছে, বহু বছর ধরে তো এই
গাড়ি চালানোর কাজ করছে। কারণ মানুষের এই সময় কি সিচুয়েশন থাকে যাদের সঙ্গে ঘটে শুধুমাত্র তারাই জানে। দাদা সেখানে কিছুক্ষণ দাঁড়ালো, মনে হচ্ছিল ওদের কাছে গিয়ে দাঁড়ায় সান্ত্বনা দেয়। সান্ত্বনা দিল মেয়েটির দাদাকে, কিন্তু কি সান্ত্বনা দেবে? মেয়েটির বাবা মা মেঝেতে মানে সে ফ্লোরে পড়ে পুরো কাঁদছে, গড়িয়ে পড়ছে, এতটাই তারা কাঁদছে। কি বলবে সেই মুহূর্তে সেই দাদা? তবুও সেখান থেকে সে বেরিয়ে আসলো। ভেবেছিল এরপরে আরও কিছুক্ষণ থাকবে, ডিউটি করবে, কিন্তু সত্যি দাদার শরীরটা না আর দিচ্ছে না। শরীরটা খুবই অসুস্থ লাগছে। অসুস্থ লাগছে প্রথমত ভয় তো সে পেয়েছে, আর তার মানে বুকটা খুব ধুকপুক করছিল। শরীরটা সত্যি অসুস্থ হয়ে পড়েছিল। তাই সে গাড়িটাকে নিয়ে মালিকের বাড়ি গেল। মালিকের বাড়ি সে গাড়িটা রেখে কিন্তু তারপর সে বাড়িতে চলে গেল। বাড়ি থেকে স্নান করলো, কারণ সব সময় সে রাত্রেবেলা স্নান করে, তারপরে সে ঘরে প্রবেশ করে আর কি, যেহেতু হসপিটালের কাজ। সে স্নান করলো, তারপর তার মা তাকে খেতে দিল। জিজ্ঞেস করলো যে এত তাড়াতাড়ি চলে আসলি? বলছে মা শরীরটা ভালো লাগছে না। কিন্তু এই যে শরীরটা ভালো লাগছে না, এই কথাতে কিন্তু তার মা সমস্ত কিছু বুঝে গেছে। মায়ের মন তো সমস্ত কিছুই না বললে মারা বুঝে যায়। তার মা বুঝে গেল নিশ্চয়ই আজকে কিছু ঘটনা ঘটেছে, যে ছেলেটি ভয় পেয়েছে। তখন তার মা একটা কথাই জিজ্ঞেস করেছিল, ভয় পেয়েছিস? তখন দাদা কিচ্ছু বলল না। আসলে এখন দাদার ভয় পাওয়ার থেকে সেই মেয়েটির কথা ভাবছিল, যে সেই মেয়েটি কে ছিল যে তাকে বলল যে টাকাটা নিয়ে আসুন, ভেতরে যান, দাদার কাছ থেকে টাকাটা নিয়ে আসুন। কে বলল এই কথাটা? কিছু বুঝতে পারছে না। আচ্ছা, কোনোভাবে কি সেই মেয়েটি কোনো আত্মা ছিল? যে মেয়েটি মারা গেল সেই মেয়েটি কি? আসলে না, ওর মাথায় এই সময় দাদার মাথায় এইসব কিছুই ঘুরছে। ভাবছে যে কি হলো। তার মা কিন্তু বুঝতে পারছে, ছেলে বলছে না ঠিকই, কিন্তু কিছু একটা সে লুকোচ্ছে। তখন তার মা ইচ্ছে করে ছেলের মাজায় হাত দিল, তাবিজটাকে খোঁজার চেষ্টা করলো। দেখলো যে না, সেখানে তাবিজ নেই। তখন তার মা জিজ্ঞেস করলো, তাবিজ নেই? তাবিজ কোথায়? তখন দাদা বলল যে আসলে তাবিজটা মনে হয় কদিন আগে পড়ে গেছে, কোথায় পড়েছে বলতে পারবো না। তখন তার মা বলল যে বলিসনি কেন এই কথাটা? আগে বলিসনি কেন তাবিজটা হারিয়েছিস? নিশ্চয়ই ভয় পেয়েছিস, সত্যি করে বল, তাহলে কিন্তু এক্ষুনি তোকে নিয়ে যাব ওই দাদুর বাড়িতে। কিন্তু দাদা একটা ভুল করে ফেলেছিল। দাদা কিন্তু তখন বলেনি যে সত্যি সে ভয় পেয়েছে, কারণ তার মাথায় ঘুরছে অনেক কিছু। সেই মেয়েটির যে মারা গেছে, তার বাবা মার দৃশ্য তার চোখে ভাসছে। সেই মেয়েটি যে তাকে এসে বলেছিল ভেতরে যান, টাকা নিয়ে আসুন, সমস্ত কিছু তার মাথায় ঘুরছে। তাই তখন সে একটু ঘুমোতে চেয়েছিল, মানে ভাতটা খাওয়ার পরে সে একটু বিশ্রাম চেয়েছিল। তাই সে কিছু না বলে ঘরের মধ্যে চলে গিয়েছিল। তখন সবেমাত্র সে ঘুমিয়েছে, বেশিক্ষণ হয়তো হয়নি, কিন্তু হঠাৎ করে মনে হলো যে কেউ একজন বলতে সে মেয়েই হবে। প্রথমে সে ভেবেছিল তার বোন এসেছিল হয়তো। সেই মেয়েটি এসে তার কপালটাকে স্পর্শ করে বলছে, তুমিও দুঃখী, আমিও দুঃখী, আমাদের সত্যি কেউ ভালোবাসে না। তুমি চলে আসবে আমার কাছে, তাহলে আমরা মৃত্যুর পরে এক হতাম। সঙ্গে সঙ্গে না ঘুম ভেঙে গিয়েছিল। কিন্তু এই যে যখন সে ঘুমিয়েছিল না, ঘরের মধ্যে কিন্তু কারো ঢোকার সে আওয়াজ পেয়েছিল। এবং সব থেকে বড় কথা, সে কিন্তু নূপুরের আওয়াজ পেয়েছিল, যে নূপুর পরে সে ঘরের মধ্যে কেউ প্রবেশ করেছিল। অনেক সময় দেখবেন যে আমরা ঘুমিয়ে থাকি কিন্তু বুঝতে পারি যে কেউ ঘরে প্রবেশ করছে, কিছু একটা করছে, কিন্তু আমরা ঘুম থেকে উঠতে পারি না। সেরকম কিন্তু সে দাদার ক্ষেত্রে হয়েছিল। যেহেতু তার বোন কিন্তু পায়ে নূপুর পরে, তাই সে ভেবেছিল তার বোন সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে। কিন্তু যখন তার হাতটাকে স্পর্শ করে, আর সেই স্পর্শটা কিন্তু ছিল খুবই শীতল, যখন সেই হাতটা স্পর্শ করে এই কথাগুলো বলল, তখন তার ঘুমটা ভেঙে গেল। সে ধড়ফড় করে উঠে বসলো, দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। বরাবরই কিন্তু এই দাদা দরজা ভেতর থেকে বন্ধ করেই ঘুমোয়। অবাক হয়ে গেল, কারণ ঘরের মধ্যে কেউ প্রবেশ করেনি, প্রবেশ করার কথাও না, ঘর ভেতর থেকে বন্ধ রয়েছে। তাহলে কে ঘরে প্রবেশ করলো, আর কে তাকে এইসব কথা বলল? তাহলে কি সে খুব ক্লান্ত বলে সে ভুলভাল স্বপ্ন দেখছে? কিন্তু এই যে একটা মেয়ে সে তাকে বলে গেল, তুমিও দুঃখী, আমিও দুঃখী, আমাকে ডাকছে, আমি দুঃখী, মেয়েটা জানলো কি করে? এইবার আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ছেলেটা দুঃখী হলো কেন? কারণ ছেলেটার এই কিছুদিন হলো, বেশি দিন নয়, বলতে পারেন 7-8 দিন, তার সম্পর্ক ভেঙেছে। 8 বছরের সম্পর্ক ছিল সেই মেয়েটির সঙ্গে, কিন্তু সেই মেয়েটি অন্য একটি ভালো ছেলে দেখে, হ্যাঁ ছেলেটি ভেঙে পড়েছিল। প্রথম কয়েকদিন সত্যি সে ভেঙে পড়েছিল,
কিন্তু কাজ সে বন্ধ রাখেনি। যেহেতু ছেলেটির বাবা নেই, তাকে তো কাজ করতেই হবে, না হলে সংসার চলবে কি করে, না হলে বোনকে পড়াশোনা করাবে কি করে। ছেলেদের হয়তো সত্যি এটাই করতে হয়। এটা হয়তো আমাদের মানতেই হবে যে তারা সংসারের জন্য অনেক দুঃখ কষ্ট ভুলে যায়। ভেঙে সে পড়েছে, কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়নি। আর এই যে ছেলেটি দুঃখী, এটা আমি মেয়েটি জানলো কি করে? আর সে মেয়ে কে? কে সে? তাহলে নিশ্চয়ই সে স্বপ্ন দেখেছে। আসলে এরকম তো অনেক ঘটনা ঘটলো। আর সে জানতেও পেরেছিল যে মেয়েটি আজকে মারা গেছে, সে ঠকেছে, ভালোবাসায় ঠকেছে, আর তারপর সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর তাই হয়তো সমস্ত কিছু সে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আর তাই সে স্বপ্নটি দেখেছে যে একটা মেয়ে তাকে এসে বলেছে সেও দুঃখী আর আমিও দুঃখী, তাহলে চলো আমরা একসঙ্গে মৃত্যুর পরে জীবন শুরু করি। এই সব কিছু প্রায় সে আধ ঘন্টা 1 ঘন্টা, বলতে পারেন 1 ঘন্টা ধরেই বসে বসে ভেবেছে। তারপর শরীরটা আবার ক্লান্ত লাগছিল, আবার সে শুয়ে পড়েছে। কিন্তু সেই রাত্রে বারংবার তার ঘুম ভেঙে গেছে। তার একটাই কারণ, সে বারবার সেই ঘরে কারোর উপস্থিতি অনুভব করতে পেরেছে। কেউ ঘরের মধ্যে থেকে ঘুরে বেড়াচ্ছে, কেউ তাকে বারংবার ডাকছে। কোথায় ডাকছে, কেন ডাকছে, সে কিছুই বুঝতে পারছে না। ভোর রাতে সে শেষ একটা স্বপ্ন দেখলো যে একটা মেয়ের অবয়ব, কিন্তু সত্যি সে চেহারাটা ভয়ঙ্কর ছিল। সে তাকে ডাকছে এবং ডাকতে ডাকতে সে মিলিয়ে গেল। তাকে বলছে, তুমি চলে এসো, এই পথে চলে এসো। জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই, মৃত্যুর পরেই আসল জীবন। যখন সে ভোরবেলা ঘুম থেকে উঠল না, সে সত্যি বলতে পুরো পাল্টে গেছে। দাদা বলল, আমার ব্রেনটাই পুরো অন্যরকম হয়ে গেছে। আমার বুকে যে কি অসম্ভব যন্ত্রণা, না সেই মেয়েটির জন্য নয়, যে মেয়েটি আমাকে ছেড়ে চলে গেছে সেই মেয়েটির জন্য। এর আগে সত্যি কষ্ট হয়েছিল, কিন্তু অনেকটা কষ্টটাকে আমি লাঘব করতে পেরেছিলাম। কিন্তু এখন আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বেঁচে থেকে কোনো লাভ নেই, মরে যাওয়া অনেক ভালো। যতবার নিজের ব্রেনকে কন্ট্রোল করার চেষ্টা করছি, ততবার আমার ব্রেন আমাকে বলছে, না, ওই তো ফ্যান দেখা যাচ্ছে, ফ্যানে ঝুলে পড়তে হবে, মরে যেতে হবে, বেঁচে থেকে কোনো লাভ নেই। সত্যি বারবার আমার এরকম মনে হচ্ছিল। শেষমেশ অনেক চেষ্টা করে ঘরের থেকে বেরিয়ে এসেছিলাম। এত কষ্ট হচ্ছিল যে না পেরে মাকে জড়িয়ে ধরেছিলাম, হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম। মা পুরো অবাক হয়েছিল। তারা তখন বলল যে তার মা এবং বোন কিন্তু জানতো যে তার সম্পর্ক ভেঙে গেছে, সে কষ্টে আছে। আর সেই কারণে তারা সবাই খুব চিন্তিত ছিল, ছেলে কিছু করে বসবে না তো। যখন দেখলো যে না 7-8 দিন হয়ে গেছে, ছেলে আবার কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, হয়তো ভিতরে কষ্ট আছে দেখাচ্ছে না, কিন্তু ফিরে তো এসেছে, তাহলে আর কোনো সমস্যা হয়তো হবে না। কিন্তু এখন যখন দাদা তার মাকে জড়িয়ে ধরলো, তার বোনও কিন্তু সেখানে ছিল। তার দাদার কষ্ট দেখে না তার বোনও কেঁদে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে তার দাদা সে মেয়েটির জন্য কাঁদছে। তখন তার মা তাকে বোঝাচ্ছে যে কষ্ট পাস না, কষ্ট পেয়ে কি হবে বল, কষ্ট পাস না। কিন্তু সেই প্রথম দাদা নিজের ব্যক্তিত্বকে একেবারে সাইডে রেখে সে বলে উঠেছিল, আমি মরে যাব মা, আমার বাঁচতে ইচ্ছা করছে না, আমি সত্যি মরে যাব। আবার কিছুক্ষণ পরে সে বলছে, মানে নিজের মনে মনে বলছে যে আমি এটা কি বললাম, আমি এরকম কেন বললাম, মায়ের সামনে এরকম কেন বললাম। মা তো সবসময় আমাকে নিয়ে চিন্তা করে, এই কথা বললে তো আরও চিন্তা করবে, শরীর এমনি অসুস্থ। সে তখন বলল, না মা আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি, ঠিক আছে, তুমি ভাতটা বাড়ো, আমি স্নানটা করে আসি। কারণ দাদা সকালবেলা স্নান করে যায়, আবার বাড়ি এসেও স্নান করে। তখন দাদা বললো, আমি স্নানটা করে আসি, তুমি ভাতটা বাড়ো, আমি খেয়ে দিয়ে কাজে বেরোবো। বলছে না। তখন তার মা বলছে, না আজকে তুই কোথাও যাবি না, কোথাও তোকে আমি যেতে দেবো না। কোনো মা কি পারে সেই মুহূর্তে তার ছেলেকে কাজে পাঠাতে? আর যেখানে সে গাড়ি চালাবে, আর অ্যাম্বুলেন্স চালানো তো বুঝতেই পারছেন স্পিড কতটা থাকে। তার মা না তখন কেঁদে ফেলেছে আর বলছে, না তুই কোনো মতে বাড়ি থেকে বেরোবি না, আজকে তুই কাজে যাবি না। তখন দাদা আর হ্যাঁ বানা কিছু বলেনি, স্নান করতে ঢুকে গেছে। যখন সে বাথরুমে স্নান করতে গেল, সেই সময় আবার একটা ঘটনা ঘটলো। কারণ বাথরুমে একটা আয়না ছিল, আর নিজে কিন্তু এত কষ্ট করে তাদের একটা ঘর করেছে, কারণ আগে তেমন একটা ভালো ঘর ছিল না। নিজে কিন্তু পরিশ্রম করে একতলা একটা বাড়ি করেছে, কারণ বোনের সামনে তো বিয়ে দিতে হবে, হয়তো খুব তাড়াতাড়ি নয় কিন্তু সামনে তো দিতেই হবে, তাই একটা বাড়ির দরকার। অবশ্য সেগুলো সব লোন নিয়েই করেছে, লোনগুলো সব তার শোধ করতে হচ্ছে। আর সেই বাথরুমে যখন সে ঢুকেছিল, তখন সে কিন্তু আয়নাটাকে পুরো পরিষ্কারই দেখেছিল।
যখন সে মাথায় জল ঢাললো, সেই সময়ে সে স্পষ্ট দেখতে পেল সেই আয়নায় কিছু একটা লেখা রয়েছে। লেখাটা হয়তো স্পষ্ট নয়, বোঝা ঠিক মতো যাচ্ছে না, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে সেখানে লেখা ছিল মৃত্যু। অতটা স্পষ্ট নয়, কিন্তু ওই যে বললাম ভালো করে দেখলে বোঝা যাবে। দাদা চিৎকার করে উঠেছিল বাথরুমে থেকেই। সে আয়নাটাকে নিজের হাত দিয়ে জোরে জোরে পরিষ্কার করার চেষ্টা করলো, আর সেই সময় আয়নাটা নিচে পড়ে ভেঙে পুরো চুরমার হয়ে গেল। তার চিৎকার শুনে বাইরে থেকে তার মা, তার বোন সবাই দরজা ধাক্কাচ্ছে, কিন্তু সে এতটা ট্রমাটাইজড হয়ে গেছে যে তার পক্ষে দরজা খোলাও সম্ভব হচ্ছিল না। সে বুঝতে পারছিল না কি করবে। দাদা বলছে যে আমি যে কি করছিলাম আমি নিজেও জানি না, আমি কেন ওখানে দাঁড়িয়েছিলাম, আমি কি ভাবছিলাম। মনে হচ্ছিল যদি হাতের মাথায় কিছু পেতাম সেটা দিয়ে নিজেকে মেরে ফেলতাম। এতটাই নিজেকে অসহায় লাগছিল, এতটাই আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে তার মা বোন এতটাই চিৎকার করছিল, এতটাই জোরে দরজা ধাক্কাচ্ছিল যে সেই আওয়াজ শুনে তার সম্বিত ফেরে, আর তারপর সে ঝটফট দরজা খুলে ফেলে আর বাইরে বেরিয়ে আবার মাকে জড়িয়ে ধরে। তার মা তো পুরো ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে ছেলের, ছেলে এরকম কেন করছে। এতগুলো বছরে তো তার ছেলেকে এরকম কখনো তার মা দেখেনি। সেই মুহূর্তে মালিক ফোন করছে যে এখনো তো আসলো না। তখন সেই ফোনটাও ধরতে পারেনি, কারণ খুবই অসুস্থ ছিল সে, মানে দাদা। তার মা ফোন তুলে বলে যে এরকম বাবুর খুব শরীরটা অসুস্থ, ও আজকে যেতে পারবে না। তারপর ওই অ্যাম্বুলেন্সের কি হয়েছিল, কে চালাচ্ছিল, এটা পরে আর কি বলছি, সেখানেও কিছু ঘটনা আছে। কিন্তু এদিকে দাদার অবস্থা খুবই খারাপ। দাদাকে এখন কেউ একা রাখছে না, সব সময় দাদার পাশে হয় তার মা থাকছে, নতুবা তার বোন থাকছে। এখন সে শুয়ে আছে, কারণ তার ওঠার শক্তি নেই। এই সামান্য একটা ঘটনাতে তার শরীর মন একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছে। দাদা শুয়ে রয়েছে, কিন্তু মাঝে মাঝে আবার চিৎকার করে উঠে বসছে, এবং সে চিৎকার শুনে তার মা চলে আসছে, বোনও খুব ভয় পাচ্ছে। দাদা বলছে আমি চিৎকার করছিলাম কেন জানো তো, কারণ সেই মুহূর্তে সেই মেয়েটা, যে মেয়েটা আর কি মারা গিয়েছিল, আমি সেই মেয়েটাই ভাববো। কারণ সত্যি বলতে সেই মেয়েটাকে কিন্তু আমি ভালো করে দেখিনি, হ্যাঁ হালকা দেখেছিলাম, কিন্তু সেই সময় মেয়েটা কেমন দেখতে আমার অত সময় ছিল না। আমি অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে মেয়েটা আমার সামনে বারংবার আসছে, যে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এই সেই মেয়েটাই যে আগের দিন আত্মহত্যা করে মারা গিয়েছিল। সে বারবার আমার সামনে আসছে আর বলছে এখনো বেঁচে আছো, চলে আসো আমার কাছে, মৃত্যুর পরেই জীবন, দুঃখ পেয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। তখন সে বারবার ওরকম চিৎকার করছিল, আর সেই চিৎকার শুনে তার মা তো চলে এসেছিলই। এদিকে তোর মা বুঝতে পারছে না যে তার সাথে যে কি ঘটনা ঘটছে। তার মা এবং বোন কিন্তু সে সময় সত্যি ভাবছিল যে মেয়েটির জন্য তার ছেলে এরকম কান্নাকাটি করছে, এরকম করছে, কিন্তু সে যে ভয় পেয়েছে, আর তার সামনে যে এরকম একটা আত্মা আসছে আর তাকে এরকম কথা বলছে, এই সব কিছু তারা বুঝতে পারছে না। তারপরে কিন্তু কিছুক্ষণ দাদা একেবারে ঠিকঠাকই ছিল। তখন বোন একটু উঠলো, তার মাকে বললো যে মা তুমি তো রান্না করছো, দাদা এখন ঠিক আছে, আমি তাহলে স্নান টান করে পুজোটা দিয়ে ফেলি। তার মা বলছে ঠিক আছে তুই যা। কিন্তু তখন দাদা বলল জানো তারপরে কি হয়েছিল? তারপরে সেই আত্মা আবার এসেছিল, আবার এসে আমাকে বলছে ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি তখন এতটাই হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম যে আমি তার কথা শুনছিলাম, আমি উঠে বসেছিলাম, সে যা বলছিল আমি তাই শুনছিলাম। সে বলছো দরজা বন্ধ করে, দরজা বন্ধ করেছিলাম। অবশ্য সেই সময় কেউ বুঝতে পারিনি যে আমি দরজা বন্ধ করেছিলাম। তারপর সে আমাকে যা যা বলল আমি তাই তাই করলাম। ওই ঘরের মধ্যে একটা মায়ের আলমারি ছিল, যে আলমারির মধ্যে শাড়ি ছিল, আলমারি খুললাম, শাড়ি নিলাম, ফ্যানে বাঁধালাম, আত্মহত্যার চেষ্টা করতে গেলাম। কিন্তু সেই মুহূর্তে তার মা বারবার করে বাইরে থেকে ডাকছিল, সে বুঝতে পারছিল, কিন্তু সে কোনো সাড়া শব্দ দিতে পারছিল না, সে তার মায়ের ডাক শুনতে পারছিল না। তখন তার মা বুঝতে পারছিল ছেলে কিছু একটা ঘটাচ্ছে, কিছু একটা করছে। সে তখন বুঝতে পেরেছে তার পক্ষে দরজা ভাঙা সম্ভব নয়, তাই সে একটুও সময় নষ্ট না করে পাড়ার সবাইকে ডেকে এনেছিল, তারা এসে দরজা ভেঙেছিল। কিন্তু সত্যি বলতে তখন দাদা কিন্তু ওই খাটের উপরেই দাঁড়িয়েছিল, কিচ্ছু করেনি। যখন দাদাকে তার মা ধরলো, দাদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর যখন তার জ্ঞান ফিরেছিল, তখন সে কিছুই বুঝতে পারছিল না যে কি হয়েছে তার সঙ্গে, সে কি করছিল।
সমস্ত কথা তাকে বলা হলো যে তুই এরকম কেন করছিলি, কি করছিলি, তুই কেন করছিলি এসব। আর তখন কিন্তু দাদা সমস্ত ঘটনা বলল, যে প্রথম থেকে যা যা হয়েছে, যে অ্যাম্বুলেন্সে যা যা হয়েছে, আর তারপর থেকে সে যা যা শুনতে পেয়েছে, তাকে যা যা বলা হয়েছে সমস্ত ঘটনা বলল। তারপর তার মা বুঝে গেল, পাড়ার লোকও বুঝে গেল যে ছেলেটির পিছনে কোনো আত্মা পড়েছে এবং যে তাকে দিয়ে এইসব করাচ্ছে। আর তারপর সবাই সাজেশন দিল যে একটা কাজ করো, শাড়িটাকে ওইভাবে রেখো না, শাড়িটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলে দাও। কারণ যার যা অভিমত তারা বলছে যে এটা থাকলে কিন্তু ওকে আবার শাড়িটা রাখতে পারে, এরকম অনেক ব্যাপার রয়েছে। তো তাদের কথা শুনে তার মা এবং বোন শাড়িটাকে পোড়ালো। আর এক মুহূর্ত ওয়েট না করে কিন্তু তার মা সেই দাদুর কাছে তাকে নিয়ে গেল এবং সে তাকে দেখে বলে দিল যে তোমার পিছনে আত্মা পড়েছে, তোমাকে আমি তাবিজ দেব ঠিকই, সে তাবিজ দেওয়ার ফলে তোমার কাছে সে কিন্তু ঘেঁষতে পারবে না, কিন্তু তোমার বাড়ি থেকে কিন্তু সে যাবে না। আমার তো মনে হয় শুধুমাত্র সে তোমার বাড়িতে নেই, সে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সমস্ত জায়গায়। সে এতটাই কষ্ট পেয়ে মারা গেছে যে সে কাউকেই বাঁচতে দেবে না। সে চেষ্টা করবে যে যে দুঃখ পায় তাকে তার নিজের কাছে নিয়ে আসতে, এবং যে তাকে কষ্ট দিয়েছে তাকে মেরে ফেলতে সে চেষ্টা করবে। আর তাকে মুক্তি দেওয়ার জন্য আমার তার বাড়ির লোকের দরকার, তার সঙ্গে কথা বলার দরকার, তাহলে আমি সমস্ত কিছু বুঝতে পারবো। দাদা কিন্তু এখন একটু ঠিক আছে, কিন্তু এখনো ভয়ে ভয়ে আছে, প্রচণ্ড ভয়ে আছে। তাবিজ তাকে দেওয়া হলো কারণ তার সুরক্ষার একান্ত দরকার, তাবিজ সে নিল। আর তারপর বাড়িতে এসে ফোন নাম্বার খুঁজে ফোন করা হলো তাদের। তারা খুবই সমস্যার মধ্যে আছে, তারা তো কষ্ট পাচ্ছেই, কিন্তু তাদের মুখে একটা কথা শুনে এরা সবাই বুঝে গেল যে শুধুমাত্র দাদার সঙ্গে এরকম ঘটনা ঘটছে না, ওদের বাড়িতেও ঘটেছে। আর ইতিমধ্যে কিছু একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনা শুনলে আপনারাও সবাই শিউরে উঠবেন, অবশ্য মনে হয় একটু খুশিও হবেন। তখন তারা বলল যে এত কথা তো বলতে পারছি না, আমরা বলার মতো সিচুয়েশনে নেই, যদি পারেন আপনারা আসুন, সমস্ত কথাই বলছি। কিন্তু সেই রাত্রে যাওয়া পসিবল ছিল না, সেই রাত তারা বাড়িতেই কাটালো। কিন্তু সত্যি বলতে তারা সেদিন একটা ঘরে কাটিয়েছিল, যে ঘরটা আসলে ঠাকুর ঘর। তাদের দুটো রুমই বাড়িতে, একটা রুমে দাদা থাকতো, একটা রুমে থাকতো হচ্ছে সেই দাদার মা এবং দাদার বোন আর কি। সেই ঘরে ছোট্ট করে ঠাকুর ঘর ছিল, এবং সেই ঘরে কিন্তু তিনজন ছিল। সত্যি তারা মাঝে মাঝে সেই রাত্রিবেলায় শুনতে পেয়েছিল যে বাইরে থেকে একটু দৌড়ে বেড়াচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, সে কাঁদছে, সে গোঙাচ্ছে, সে ভাঙচুর করছে, বাসন কোসন সমস্ত কিছু ফেলে দিচ্ছে। যখন সকাল হয়েছিল তারা দেখতে পেয়েছিল যে সমস্ত ঘর, যেখানে রান্নাঘর মতো রয়েছে, সেখান থেকে সমস্ত বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সমস্ত ঘরে কাদা হয়ে রয়েছে। কারণ সেই রাত্রে কিন্তু বৃষ্টিও হয়েছিল, কিন্তু বৃষ্টি তো বাইরে হয়েছে, কাদা তো ঘরে হওয়ার কথা নয়। তাহলে এমনভাবে কাদা কাদা হয়ে গেছে কেন? মনে হচ্ছে কেউ কাদা পায়ে সেই ঘরে ছুটে বেরিয়েছে। তার মা সত্যি ভয় পেয়েছিল, কিন্তু ভয় পেলে চলবে না, তার ছেলের প্রশ্ন এখানে রয়েছে। হয়তো তার ছেলের আজকে এরকম হচ্ছে, যদি তার ছেলেকে ঠিক না করে, যদি সেই আত্মা মুক্তি না পায়, তাহলে হয়তো সেই বাড়িতে তার মেয়েরও অনেক কিছু ঘটে যেতে পারে, কারণ মেয়েদের তো পদে পদে দোষ। তাই সে সমস্ত ঘর আবার পরিষ্কার করলো, একটু সেদ্ধ ভাত বসালো, সেটা খেয়েই কিন্তু তারা তিনজনে বেরিয়ে পড়লো সেই মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সেই দিন যাওয়ার পথে এই ছেলেটির কাছে একটা ফোন আসলো। কে ফোন করলো বলুন তো? যে অ্যাম্বুলেন্সের মালিক, সে ফোন করলো। সে ফোন করে জানালো যে সেই দিন সে গাড়ি চালাবে না বলে অন্য একজনকে ভাড়া দিয়েছিল, আর সে নাকি খালি গাড়ি নিয়ে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। না, তেমন কোনো সমস্যা হয়নি, মানে তেমন সমস্যা বলতে বেঁচে যাবে সে, কিন্তু হাত পা ভেঙেছে। আর সে যা বললো না, আপনারা শুনলে সত্যি শিউরে উঠবেন। সে এই কথাই জানালো যে যখন সে গাড়ি চালাচ্ছিল সে নাকি তার পাশে কাউকে দেখতে পেয়েছিল, আর তেমন কিছুই না, হালকা দেখতে পেয়েছিল, কারণ সে জানে গাড়ির মধ্যে কেউ নেই। আর তাকে দেখতে পেয়েই সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর তারপর এই হয়। তার কিছুক্ষণ পর তারা সেই বাড়িতে গিয়ে পৌঁছয় আর সমস্ত কিছু জানতে পারে যে সেই বাড়িতে সেই দিনের থেকে অনেক কিছু ঘটে চলেছে। তার মা অনুভব করতে পারে, তার বাবা অনুভব করতে পারে, তার দাদা অনুভব করতে পারে। তারা যখন কাঁদে, তার মেয়ে রাত্রিবেলায় এসে তার কাঁধে হাত রাখে, তাদের স্বপ্নের মধ্যে বলে তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, যে এরকম করেছে সে শাস্তি পাবেই, যে দুঃখ পাবে সেই চলে যাবে, এরকম এসে বারবার করে বলে। তারা প্রথম প্রথম ভাবতো হয়তো স্বপ্ন, আর তারা প্রথমে এত কষ্ট পেত তো যে কে এসে কি বলছে, কি করছে, ওরা কিছুই বুঝতে পারতো না, শুধুই কাঁদতো।
আর যখন তাদের শরীর দিত না তখনই তারা ঘুমিয়ে পড়তো। আর ঘুমিয়ে পড়ার পরেই তাদের অবচেতন মন এটাই শুনতে পেত, এটাই অনুভব করতে পারতো যে তার মেয়ে তার কাছে আসছে, তার বোন তার কাছে আসছে, আর এসে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আর বলছে তোমরা কষ্ট পেও না। কিন্তু জানেন, একটা কথাই বারংবার করে বলতো যে আমি খুব কষ্ট পেয়েছি, আমি খুব কষ্ট পেয়ে মারা গেছি, আমি মারা যেতে চাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম, এখানে খুব কষ্ট। কিন্তু যারা কষ্ট পায় তারা মরে যায়, তাদের মরা উচিত, আমি কেন একা মরবো? কিন্তু এখানে খুব কষ্ট, এই মৃত্যু ভালো না, এখানে প্রচণ্ড পরিমাণে কষ্ট। এই সব তো ঠিক আছে, এগুলো শুনে সত্যি খারাপ লাগারই বিষয়। কিন্তু তখন একটা ঘটনা, মানে ওরা থাকতে থাকতেই একটা ঘটনা কিন্তু ওই বাড়িতে একজন এসে বলে যায় যে যে ছেলেটির জন্য আজ মেয়েটি আত্মহত্যা করেছে সেই ছেলেটি গত রাত্রেই ছাদের থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এবং সেই বাড়ি সেই ছেলের বাবা মা জানিয়েছে যে ছেলে নাকি এই মেয়েটি মারা যাওয়ার পর থেকেই খুব ভয়ে আছে এবং বারবার করে বলছে যে সে আমার স্বপ্নে আসছে, সে আমাকে দেখা দিচ্ছে, সে আমাকে নিয়ে যাবে, সে এখান থেকে আমাকে নিয়ে যেতে চাইছে। ওই মেয়েই আমার ছেলেকে মেরেছে। কিন্তু কে শোনে কার কথা? কেন শুনবে ওনাদের কথা? তার ছেলে এই মেয়েটিকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, এত বছরের সম্পর্ক ভেঙে দিয়েছে এবং তারপর অন্য একটি মেয়েকে দেখে তার সঙ্গে সম্পর্ক করা শুরু করে দিয়েছে। আর মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যেটা সত্যি খুব অন্যায়, একদমই ঠিক নয়, একদমই না। কিন্তু যখন সেই কথাটা মেয়েটির মা শুনলো, যেহেতু মেয়েটির মা তখনও একেবারে চুপচাপ, কোনো কথা বলছে না, শুধু মাঝে মাঝে হাউ হাউ করে কেঁদে উঠছে, না খাচ্ছে না কিছু করছে, জোর করে তার পাশের বাড়ি যারা জাটা আছে তারা খাওয়াচ্ছে, কিন্তু সেই মানে খাওয়াটা না গলাদের নিচে নামছে না, মুখ দিয়ে সে এমনি ফেলে দিচ্ছে। মানে মোদ্দা কথা, এই 2-3 দিন বা 2 দিন যাই হোক না কেন সেই কাকিমা কিন্তু না খেয়েই রয়েছে। কিন্তু যখন সেই কথাটা শুনলো যে ছেলেটি ছাদ থেকে পড়ে মারা গেছে, তখন সে পুরো পাগলের মতো হা হা করে হেসে উঠল। আর পুরো মানে শাড়ি পরে রয়েছে, তো শাড়িটা খুলে গেছে, পুরো ব্লাউজ পরে রয়েছে, শাড়িটা খুলে গেছে, আঁচল পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সারা উঠোন জুড়ে সে হেসে বেড়াচ্ছে আর বলছে আমার মেয়ে শাস্তি দিয়েছে, আমার মেয়ে শাস্তি দিয়েছে, পুরো পাগলের মতো করছে। আর তাকে দেখে পাড়ার লোকজনের সবার চোখে জল। তারা একটা কথাই বলছে, জানি না এটা এ করলো কি না, এর আত্মা করলো কি না, বলতে পারবো না, এগুলো বিশ্বাস করছি না। কিন্তু ছেলেটা হয়তো পরে বুঝতে পেরেছিল, পরে কিছু একটা হয়েছে যে ওরকমও করেছে, কিন্তু ঠিক হয়েছে। আমাদের এই মেয়েকে কষ্ট দেওয়া, সত্যি বলতে পাড়ার লোক না মেয়েটিকে খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। তারপর কিছুক্ষণ পরে সেই মেয়েটির মা আবার ধীর স্থিরভাবে বসলো, আবার কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু সেই সময় এই দাদার মা কিন্তু সহ্য করতে পারছিল না, নিজে ওই মেয়েটির মায়ের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, দিদি আমার ছেলেকে বাঁচান, কিছু একটা করুন, এরকম এরকম সমস্যা হচ্ছে। কিন্তু এই প্রথম সেই মেয়েটির মা নাকি একটু ভালো করে সিরিয়াসলি সেই দাদার মায়ের কথাটা শুনলো এবং বোঝার চেষ্টা করলো। তখন দাদার মা এরকম বলছে, দেখুন দিদি, আপনার মেয়ে তো মারা গেছে, সে তো আর ফিরে আসবে না, কিন্তু আপনি কি চান যে আপনার মেয়ে এইভাবে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াক? তাকে তো মুক্তি দিতে হবে। আপনি কি কিছু ব্যবস্থা করেছেন? তখন তিনি বললেন যে না, কিছু ব্যবস্থা তো করিনি, আজকে 3 দিনের কাজ সম্পন্ন হবে, দেখতেই তো পাচ্ছ, কাজটা সম্পন্ন হোক, দেখি ব্রাহ্মণ মশাই কি করেন, আমি কিছু বলতে পারবো না, আসলে সমস্ত কিছুই আমার ছেলে দেখছে। তখন সেই ছেলেটির কাছে এই দাদার মা যায়, কারণ সমস্ত কিছু দাদার মা করছে আর কি, মানে যা জিজ্ঞেস করা, যা কিছু করা আর কি। তখন দাদা এরকম, মানে সে দাদা বলতে কে বলুন তো, ওই বোনের মা আর কি, ওই মেয়েটির মা। তখন সে দাদা বলল যে না, সেরকম তো কিছু না, শুধুমাত্র কাজটাই করবে, আর যেটুকু হয়তো করণীয় সেগুলোই করবে। তখন দাদার মা বলল ঠিক আছে, কাজটা করো, কিন্তু আমার একজন এরকম সন্ধান আছে, আসলে আমার ছেলের সঙ্গে না এরকম হচ্ছে, কি করব বলো, আমার ছেলের তো কোনো দোষ নেই, যদি আমার ছেলের সঙ্গে কোনো অঘটন ঘটে যায় তখন আমি কি করব? আমার ছেলে তো সত্যি খুব ভালো, খুব ভালো। তখন সে দাদা বলল ঠিক আছে, আপনারা যা বলবে সেটা আমরা করার চেষ্টা করব, কারণ সবাই তো আমার বোনের মুক্তি, ঠিক আছে আমরা চেষ্টা করব। সেদিন কাজটা সম্পন্ন হয়, দাদা এবং তার মা চলে যায় বাড়িতে, কথা বলেছে দাদুর সঙ্গে, এবং তারা সেদিন আর ফোন করেনি, কিন্তু তার পরের দিন আর কি ফোন করেছিল আর বলেছিল যে যদি ওনাকে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন আমাদের বাড়িতে। তারপর দাদুর সঙ্গে কথা বলা হয়, সেই দাদু, তারপর দাদার বাড়ির লোকজন সবাই মিলে সেই বাড়িতে যায়। আর মেয়েটির যে ছবি আছে এবং তার কিছু সামগ্রী যেটা তার খুবই কাছের, সেগুলো দিয়ে সেই বাড়িতেই একটা যজ্ঞ মতো করা হয়।
আর তারপর সেই আত্মাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তিনি এটাও বলেন যে এই আত্মা কারোর কোনো ক্ষতি করবে না, কারোর না। কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, একটা বছর কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারবে না, কারণ যে কোনো আত্মাই একটা বছর থেকে যায়, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না, কিচ্ছু না। যেটুকু আমি আর কি বুঝি, আমি ভুলও হতে পারে, কিন্তু যেটুকু আমার এই এত বছরের জীবন আমাকে শিখিয়েছে, তো কারোর কোনো ক্ষতি আর হবে না, কিছুই হবে না, সবাই সুস্থ থাকবে। আর সেই কথা শুনেই মেয়েটির মা হাউ হাউ করে কেঁদে ফেলার বলে, সবাই সুস্থ থাকবে? কি করে সুস্থ থাকবে বলতে পারেন? আমরা কি করে সুস্থ থাকবো? আমরা কি করে মানসিকভাবে সুস্থ থাকবো? আমাদের মেয়ে হারিয়ে গেছে, মেয়েটির বাবা কাঁদছে, সে বারংবার বলছে আমরা পারবো না, এই ঘটনা ভুলতে আমরা পারবো না, এই কষ্ট ভুলতে আমরা পারবো না। যাদের কোলের থেকে তাদের ছেলে মেয়ে হারিয়ে যায় তারাই বোঝে শুধুমাত্র এই হারানোর যন্ত্রণাটা। সবাই ভালো থাকুক, যারা বেঁচে আছে তারা ভালো থাকুক। আর তিনি একটা কথাই বললেন, কেন আত্মহত্যার পথ তারা বেছে নেয় আমি জানি না, কেন বেছে নেয়, এর কি কারণ কেউ কি বলতে পারবেন? আজ সে কষ্ট পেয়ে মারা গেল, আর আমরা সবাই কুড়ে কুড়ে মরছি আমার মেয়েটির জন্য। সবার চোখে জল চলে আসলো এই কথা শুনে। আর তারপর কিছুক্ষণ থেকে দাদারাও চলে গেল। দাদা প্রায় কিছুদিন কিন্তু গাড়ি চালায়নি, প্রায় কিছুদিন গাড়ি বন্ধ ছিল, কারণ তার মা তাকে গাড়ি চালাতে দেয়নি, সে বাড়িতেই ছিল। আর আরেকটা কাজ তারা কিন্তু করেছিল, সেই অ্যাম্বুলেন্সে কিন্তু পুজোও দিয়েছিল, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে নয়, কারণ সেই গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা এখন সারাতে দেওয়া হয়েছে। তারপর সেই গাড়ির যে মালিক তার সঙ্গে কথা বলা হয়েছে, সমস্ত কিছু বলা হয়েছে। আর তারপর এই দাদুকে দিয়েই যখন গাড়িটা আর কি ঠিক হয়, তখন গাড়িটিকে কিন্তু পুজোও দেওয়া হয়েছিল। তো তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, দাদা এখনও গাড়ি চালাচ্ছে। কিন্তু এখনও দাদার কিন্তু ভয় লাগে, তাবিজটা এখনও দাদার কাছে আছে, দাদা সবসময় এটাকে আগলে আগলে রাখে। আর সবসময় কিন্তু ভগবানের নাম নিয়েই দাদা বাড়ি থেকে বেরোয়, গাড়ি চালায়। তো এই হচ্ছে আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে বা আপনাদের পরিচিতদের সাথে ঘটে থাকলে সেই ঘটনা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। সেই ঘটনা অতিজাগতিক হতে পারে, অলৌকিক হতে পারে, ভৌতিক, ঐশ্বরিক, দৈবিক, যে কোনো ধরনের ঘটনা হোক না কেন, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।